ইন্ডিয়া, ভারত, সেটা কলকাতায় হোক আর একেবারে মোদির আগের মুখ্যমন্ত্রী থাকার রাজ্যই হোক, তারা তাদের স্বার্থের সময় ছবি এক কাটা। বাজাদের শেষের দিকের আমল মনে আছে না? বাংলাবাই ইতিহাস মনে আছে? 63 জেলায় এক যুগে বোমা বিস্ফোরণ মনে আছে? পাকিস্তান তার স্বার্থের জন্য প্রতিশোধ প্রয়াণ কোনো সুবিধা নেবে না, কিংবা ভারতকে কোণঠাসা করার কোনো সুবিধা নেবে না, এটা আমি ভাববো না। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যদি ন্যূনতম কর্মসম্পর্ক না থাকে, তাহলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা দুরূহ না শুধু অসম্ভব। আমলারা সুবিধাবাদী চরিত্রের হয়। যখন রাজনীতিবিদদের থেকে একটু অন্যায় রিকোয়েস্ট থাকে, তখন আমলা সেটার থেকে ডাবল বেনিফিট নিবে। এখন এই বাজারদের মন্ত্রীরা আমলা নির্ভর হবে কি না, বাই দিস টাইম অলরেডি কিছু আমলা তো নিয়ে নিচ্ছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং মনোহর পরিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের বরাত দিয়ে বলা হচ্ছে যে ভারতীয় বিশ্লেষকদের প্রধান উদ্বেগ হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যদি বাংলাদেশের নিরাপত্তা অবকাঠামোতে সরাসরি প্রবেশাধিকার পায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার রাজ্যগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে। উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের বিশ্লেষকরা। তারা যথার্থই আশঙ্কা করতে পারে। সৌরভ সাহেব একটা কথা বলছিলেন যে এটা কি তৃতীয় পক্ষ কাউকে বেকায়দায় ফেলার জন্য সেটা হচ্ছে কি না। তো তৃতীয় পক্ষ বললে কি, পরে তো নামই আসলো পাকিস্তান বাংলাদেশ যদি হয়, তৃতীয় পক্ষ বললে এখানে আশেপাশে ভারতই তো, আর তো বাইরে কেউ নেই। কারণ চীন এরকম এটা তৃতীয় পক্ষ পাকিস্তানের জন্য হয় না, ওরা তো পুরনো পাকা বন্ধুত্বে এখনও আছে। তো ভারতের এই সংখ্যাটা থাকতেই পারে, কারণ এর আগে আমরা বাজাদের আগের আমলে, শেষ আমলে 10 ট্রাক অস্ত্র খালাসের একটা ঘটনা ঘটছিল না? শিল্পমন্ত্রী আমাদের জামাতের ব্যক্তি ছিলেন না তখন, শিল্প সচিব ছিলেন তখন নুরুল আমিন। তো নুরুল আমিন সাহেব তো ওইটা অস্ত্র খালাসের সময় সচিব হিসাবে সেখানে একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বা কথা উঠেছিল। কিন্তু আমরা যতটুকু জানি, তখনও শুনেছি, আমি পার্সোনালি পরে নুরুল আমিন সাহেবের সাথে কথাও বলছিলাম, তখন তো যে নিজামি তাকে থামিয়ে দিয়েছে, হ্যাঁ চুপ থাকেন। তো এখন ওই যে উলফা, পরেশ বা আমাদের যে পার্বত্য শান্তি চুক্তি হইল, শান্তির পরেও যে অশান্তি, সেখানে উস্কানো দিয়ে এইসবগুলোতে কোনো ইন্টারেস্ট থাকবে কি না, সেজন্য ভারতের আঙ্গ থাকতে পারে। কারণ ভারত পাকিস্তান তো স্বাধীন হওয়ার পর থেকে 47 থেকে তো গোলমেলে অবস্থায় আছে, যুদ্ধে আছে। এক এক সময় এক একটা যুদ্ধ তো হচ্ছে, খালি 65 সেপ্টেম্বরে 6 সেপ্টেম্বর হইল তা তো না, তারপরেও তো বর্ডারে গোলাগুলি হইতেছে। এবং সেই যুদ্ধের কারণে ভারতের সেদানা প্রধানত আইয়ুব খানের পরে আবার একজন ফিল্ড মার্শালও হয়ে গেলেন। তো তাহলে ভারতকে পাকিস্তান যতটুকু কাবু করতে পারে পাকিস্তানের ক্রেডিট হয়, আবার ভারত পাকিস্তানকে যতটুকু কাবু করতে পারে সেটা ক্রেডিট হয়। পাকিস্তানের একটা ক্ষোভ তো আছেই, প্রথম থেকে বাংলাদেশের সৃষ্টিতে পাকিস্তানের একটা ক্ষোভ আছে না, যে ইন্ডিয়া সহায়তা করেছে, 1 কোটি শরণার্থী জায়গা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অতএব তার সে ক্ষোভ আছে যে ইন্ডিয়া যদি এভাবে এসব না করতো তাহলে হয়তো পাকিস্তান ভাঙতো না। এই যে মুক্তি যেগুলাতে করা হইতো, ভিতরে ঢুকতো, ওখান থেকে ট্রেনিং দিত, তো পাকিস্তানের তো এই প্রতিশোধের জন্য একটা স্পৃহা থাকতেই পারে। এটাতে এমন কোনো ছোট করে দেখা যাবে না যে পাকিস্তান তার স্বার্থের জন্য প্রতিশোধ প্রয়াণ কোনো সুবিধা নেবে না, কিংবা ভারতকে কোণঠাসা করার কোনো সুবিধা নেবে না, এটা আমি ভাববো না। নিতে পারে, নিয়ে, কারণ রাজনীতিতে কোনো প্রেম প্রীতি ভালোবাসা থাকে না শক্তির কাছে, নিজের সুবিধার কাছে। কেমন রাজনীতিতে কোনো ইথিক্সও থাকে না। আমি প্রায় বলি 4টা জিনিসে ইথিক্স কাজ করে না: ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স। এখানে ইথিক্স কাজ করবে না। তো সেখানে আপনি নিজে বাংলাদেশ পক্ষ কতটুক শক্ত হতে পারবে, কারণ খলিলকে নিয়ে তো এমনি কথা উঠছে যে ইউনুসের প্রতিনিধি হিসেবে পুশ করা হয়েছে বাজাদ গভর্নমেন্টের মধ্যে, এবং লন্ডনে যে ললিপপ বৈঠক হইল সেটা খলিলের মাথার থেকেই বেশি কাজ হয়েছে।
যে খলিলকে বাজাদ ইউনূসের আমলে বলতেছিল পদত্যাগের দাবি করেছে, কিন্তু পরে সেখানে তো এই খলিলই আবার তারেক সাহেবকে রিসিভ করেছে, সুন্দর একটা সমাধান করে আসছে না। তো সেই সময়ও এই জাতীয় কিছু নতুন কথাবার্তা হয়েছে কি না, যেটা সোহরাব সাহেব তার সাংবাদিক হিসাবে সূক্ষ্মভাবে বের করলেন, যে আগেই কি সব কিছু গুছানো টুছানো আছে কি না, এখন শেষ মুহূর্তে কি সই হচ্ছে কি না, সেগুলো দেখার বিষয় আছে। এটা পরে বেরোবে, কারণ অনেক কিছু তো সাথে সাথে বের হয় না। বাংলাদেশ এবং পাকিস্তান গোয়েন্দা বিনিময় চুক্তি, তথ্য বিনিময় চুক্তি 10 বছর মধ্যে প্রস্তাবিত চুক্তির খবর নিয়ে মোটামুটি এক ধরনের আলোচনা চলছে, যে দীর্ঘ কয়েক দশকের শীতল সম্পর্কের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কেউ কেউ মনে করছেন বিশেষ করে 10 বছর মেয়াদী গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত চুক্তির খবর দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে বড় ধরনের কম্পন সৃষ্টি করছে বলে প্রতিবেদন দিয়েছে দৈনিক নয়া দিগন্ত। আজকে তাদের প্রধান শিরোনাম ছিল এটি। সেখানে তারা যেটি বলবার চেষ্টা করেছেন প্রতিবেদনে নয়া দিগন্ত, সেটি হচ্ছে দীর্ঘ কয়েক দশকের যে একটা শীতল সম্পর্ক, সেই জায়গা থেকে পাকিস্তান এবং ভারতের একটা বাংলাদেশের নতুন যে সম্পর্কের সমীকরণ দাঁড়াচ্ছে, তাতে ভারত অনেকটা উদ্বিগ্ন। তারা ভারতের বিভিন্ন তথ্যপাত্র এবং সূত্রের বরাত দিয়ে বলছে যে এই চুক্তির ফলে গোয়েন্দা তথ্য বিনিময় এবং কৌশলগত শিল্পের তারা হচ্ছে ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য দিয়ে বলছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে 10 বছরের জন্য গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এবং এতে ভারতের উদ্বেগ হচ্ছে, নয়াদিল্লি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের কৌশলগত প্রাধান্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। তারা আরও বলছেন যে এটি গত 8 মে দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তান একটি খসড়া চুক্তি প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে, যা বর্তমানে ঢাকা পর্যবেক্ষণ। এই চুক্তির মূল বিষয়গুলো হলো সন্ত্রাসবাদ মোকাবেলা, আঞ্চলিক নিরাপত্তা, নথিপত্র জালিয়াতি রোধ করা, তারপর হচ্ছে আপনার প্রতিরক্ষার নানা ধরনের ইস্যুগুলো আছে, সেই বিষয়গুলো তারা এই চুক্তির আওতায় সম্পাদিত হবে, যেটি ঢাকা এখন পর্যালোচনা করছে পাকিস্তানের খসড়া প্রস্তাবটি। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই এই চুক্তি নিয়ে। আপনার সরকার পরিবর্তন হলে স্বাভাবিকভাবে ওই সরকারের পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্কে তার নিজস্ব মন মানসিকতায় যেটা ভালো লাগে সেদিকে যেতে চায়। এখন স্বাধীন হওয়ার পরও তো একবার যখন মুস্তাক আসলো কু করার পরে, সে সময় তো শোনা যাচ্ছিল যে পাকিস্তানের সাথে মুস্তাক বোধহয় কনফেডারেশনে যাবে, আগে ইন্ডিয়াতে থাকতে যেগুলো চিন্তা করছে সেগুলো ছিল। যাদের এক রাষ্ট্রপ্রীতি আগের থেকে পাকিস্তান ভাঙ্গার পরে মনে কষ্ট হয়েছে, ভালো লাগেনি, বা ইসলামের দোহাই দিয়ে মুসলমানের রাষ্ট্র দুর্বল হয়েছে, তাদের তো এরকম একটা প্রীতি মহব্বত এগুলোতে থাকতে পারে। আর আপনি একটা পত্রিকার নাম বলে বলছেন যে কম্পন সৃষ্টি হয়েছে, সেই পত্রিকাটা কোন মনা, কোন দিকে তার ঝোঁক? কারণ আমাদের সাংবাদিকরা, টিভি, পত্রিকা এগুলো তো এক একটা মনাতে আছে, এক দিকে লাইনে থাকে। তো কম্পন সৃষ্টি হইল কিনা আমি জানি না, এগুলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রশ্ন হবে ওখানে গেলে ইন্ডিয়ার সাথেটা কী হবে, আরেকজন ক্ষতিগ্রস্ত হবে কি না, তার সাথে লড়াইটা কেমন হবে, ব্যালেন্স কিভাবে করা হবে, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের মধ্যে ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স একটা জিনিস, আবার ব্যালেন্স অফ কনভেনিয়েন্স আরেকটা জিনিস। আপনাকে তো ইউ হ্যাভ টু ব্যালেন্স বিটুইন ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স, দুইটার থেকে আবার ব্যালেন্স করতে হবে। তো সেটা সরকার কী বিবেচনা করবে, কী পর্যালোচনা করবে, এটা দেখা যাবে যখন সই হবে। যেমন আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি হয়ে এলো, আমরা টের পেলাম না কীভাবে হয়ে এলো, কারা কারা ইউনূস সাহেবরা, খলিল টলিলরা কীভাবে করে ফেললো। পরে যখন বের হইলো দেখা যাচ্ছে যে এটা আমাদের জন্য ফেভারেবল হয় নাই। এখন একটু আওয়াজ ভিন্ন রকম হচ্ছে যে না, এটা সংশোধন করা যাবে, এসব সুযোগ আছে, ওগারা। এই ফাঁকে আবার 14টা কি বোয়িং টুইং কেনার এটা ঘটনাও ঘটে যাচ্ছিল, চুক্তি হয়ে যাচ্ছিল। তো কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, গরিবের ঘোড়ারও হইতে গেলেও আরেকটা অসুবিধা, হাতির সাথে মশার চুক্তি কতটুক হয়, যে ট্রাম্পের সাথে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি এরকম, এটা
দাসখতের মতো হয়ে যায় কিনা সেটা আছে। আর এই গোয়েন্দা চুক্তির দ্বারা আপনি অনেকে বলে থাকে পাকিস্তানের সাথে গোয়েন্দা চুক্তি হইলে পত্রিকা যেগুলো লেখে ইন্ডিয়ার 7 সিস্টার্সের সেখানে আবার ঝামেলা করবে। এটা আমাদের নিজস্বত্ব দেখতে হবে। যেহেতু বাজার সরকার বলতেছে সবার আগে দেশ, তারা এটা কিভাবে করার পরে শর্ত কী থাকে সেগুলা পর্যালোচনা হইলে বোঝা যাবে এতে ডাল মে কুছ কালা হয় নাকি আমাদের জন্য কোন সুবিধা হবে। আর আন্দোলনের সময় আরেকটা কথা বলিনি, আন্দোলনের সময় তো স্লোগান উঠেছিল যে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, সেগুলো বলা হয়েছে। তো ওইখানে এখন কোন মনা হয়ে কোন দিকে সুইসিবার করতে চায়, কারণ আমরা জিওলজিক্যাল অবস্থানে, ভৌগোলিক অবস্থানে এখন আবার কেউ কেউ বলছেন যে দিল্লি না ওয়াশিংটন, আবার নতুন করে ইসলামাবাদও আসতে পারে হয়তো। হ্যাঁ, তো দেখেন মিল মহব্বত করে সবগুলোর মধ্যে ভালো থাকতে পারলে আপনি কতটুকু পারেন দেখতে হবে। আবার চীনের যেটা বললেন, চীনে যাচ্ছে তো আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ লাগে তখন তো চীন পাকিস্তান এক ছিল। হ্যাঁ, চীন কি আমাদেরকে সব স্বীকৃতি দিয়েছে? আমেরিকাও তো তখন পাকিস্তানের পক্ষে ছিল। অনেক পরে, ইভেন বঙ্গবন্ধুকে হত্যার পরে তো কয়েকটা দেশ স্বীকৃতি দিল। সেই কয়েকটা দেশের মধ্যে কারা আছে দেখেন না, তো তাদের সাথে এখন প্রেম প্রীতি ভালোবাসা হইতে গেলে নতুন করে তা হতেই পারে। ভূ রাজনীতিতে কেউ তো সবসময় শত্রু থাকবে না, সবসময় মিত্রও থাকবে না। আপনি কতটুকু নিজেরটা গুছাইতে পারবেন সেটার উপর নির্ভর করবে আর কি এটার ভবিষ্যৎ। সোহরাব হাসান, আপনার বিশ্লেষণ শুনুন। আচ্ছা, বদির ভাইকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমিও বদির ভাইয়ের সাথে একমত যে কোন মনার সেটা আমি বিশ্লেষণ করব না, কিন্তু খবরটি যতটুকু পড়লাম এক ধরনের দুর্বলতা আছে। প্রথমত ডিফেন্স রিসোর্স ফোরাম ছাড়া অন্য কোনো নির্দিষ্ট সূত্র নেই। ভারতের উদ্বেগ, সেটাও ভারতের কোনো থিঙ্ক ট্যাঙ্ক, কোনো ব্যক্তি বা সংস্থার বরাত নেই। কিন্তু এক ধরনের আবার চুক্তি হবে, আর হচ্ছে চুক্তি হয়ে গেছে। তাহলে কি যেটা হয়েছে সমঝোতা স্মারক চুক্তির প্রতিবেদনে এক জায়গায় বলা হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর এক জায়গায় হচ্ছে প্রস্তাবিত চুক্তি। তার মানে গত 8 মে হচ্ছে ঢাকায় বাংলাদেশ দ্বিপাক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে, ঢাকা চুক্তিটি পর্যালোচনা করছে। তার মানে এটার গোলমেলে রিপোর্টটা যে চুক্তি না হয়ে থাকে। আর তথ্য বিনিময় চুক্তি এটা অতীতেও হয়েছে। প্রতিবেশী দেশ বা এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এক ধরনের আছে, যেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর, অন্তর্বর্তী সরকার আসার পর একটা পাকিস্তানমুখী পররাষ্ট্রনীতির একটা আভাস আমরা পেয়েছিলাম। এখন বিএনপি সরকারকে সেটারই ধারাবাহিকতা রক্ষা করছে, না এটি ওই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির মতো আগে থেকে সব কিছু হয়েছে, এখন সই হওয়াটা কাজটি এখন সম্পন্ন হলো বা হতে যাচ্ছে। তথ্য বিনিময় চুক্তি হতেই পারে যে কোনো দেশের সাথে। এটার কারণ বলেছে যে জঙ্গিবাদ, হ্যাঁ, বা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেটা বাংলাদেশ বা পাকিস্তানের, সে কারণে হতে পারে। কারণ পাকিস্তানের সন্ত্রাসীরা যাতে বাংলাদেশে এসে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না চালায়, অতীতে তো এরকম উদাহরণ আছে। আবার বাংলাদেশের সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিরা যাতে পাকিস্তানে সেটা না করতে পারে, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। আর যদি এতে এই দ্বিপক্ষীয় চুক্তিতে বা দ্বিপক্ষীয় সমঝোতায় তৃতীয় কোনো দেশ যদি লক্ষ্য থাকে, যে তাকে লক্ষ্য করে, তাকে উদ্দেশ্য করে যদি এই চুক্তি করা হয়, তখন উদ্বেগের কারণ আছে। ভারতের সাথেও তো আমাদের নিরাপত্তার বিষয়ে অনেকগুলো চুক্তি আছে, নিরাপত্তা চুক্তি, সহযোগিতা চুক্তি আছে। ভারতীয় আমরা সমরাস্ত্র ব্যবহার করে থাকি, যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, এবং সর্বশেষ রূপপুর যে পারমাণবিক কেন্দ্র সেখানেও কিন্তু ভারতের একটা ভূমিকা আছে। এখন এগুলো কিভাবে নেবে? আর ভারতের যে উদ্বেগের বিষয় হচ্ছে নর্থ ইস্ট, উত্তর পূর্বাঞ্চল, আর সেখানে তাদের নিরাপত্তার জন্য যাতে হুমকি না হয়। এই বিষয়ের আমার মনে হয় না যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি 180 ডিগ্রি
যে বিপরীত দিকে চলে গেছে। কারণ তাহলে আমাদের এই বিএনপির পররাষ্ট্রমন্ত্রী আমি একটু প্রথমে দিল্লি সফরে যেতেন না, হ্যাঁ, দিল্লির সাথে বরং অন্তর্বর্তী সরকারের সময় যে টানাপোড়েন শুরু হয়েছে, যে সম্পর্ক অবনতি ঘটেছে, সেটা কিন্তু উন্নয়নের চেষ্টা করছে। আর এটা রুটিন চুক্তি আমার মনে হয় যে এটার জন্য যদি হয়ে থাকে আর কি, এটা হয়ে থাকে না সেটাই। এর চেয়ে বেশি কিছু হলে কি আমরা ভারত পাকিস্তান মিলে বাংলাদেশ পাকিস্তানের এই যৌথ চুক্তির লক্ষ্য কি ভারতকে আক্রমণ করা বা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা? আর তা নিশ্চয়ই নয়। প্রতিবেদনে আরেকটি বিষয় খুব জোর দিয়ে বলা হয়েছে যে প্রতিরক্ষা ঋণের চাপ আসতে পারে ভারতের পক্ষ থেকে। এই ধরনের চুক্তি হলে ভারত বাংলাদেশকে যে $500 মিলিয়ন প্রতিরক্ষা ঋণ দিয়েছিল তার দ্রুত ব্যবহারের জন্য চাপ দিতে পারে। ভারত চাইবে বাংলাদেশ জন্য তাদের উন্নত রাডার ও উপকূলীয় নজরদারি ব্যবস্থা গ্রহণ করে, যাতে গোয়েন্দা তথ্যের উপর দিল্লির কর্তৃত্ব থাকে নির্ভর করতে না হয়। আসলে হচ্ছে কি, আমরা রিপোর্ট করে প্রথম হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা নিরাপত্তা নীতি কী হবে। নিরাপত্তা নীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখা যায়, এই সার্বভৌমত্বের উপর কোনো আঘাত না আসলে সেটা মোকাবেলা করা যাবে, এই নীতিই হওয়া উচিত বাংলাদেশের নিরাপত্তা নীতি। এখন সেখানে কে বাংলাদেশের শত্রু কে মিত্র, আমরা মিত্রকে শত্রু করতে চাই না, শত্রু মিত্র হলে অসুবিধা নেই, কিন্তু কোনোভাবেই আমরা আগ বাড়িয়ে কাউকে শত্রু করব না। কারো উদ্বিগ্ন হয় কেউ, এই কাজ করা উচিত না। আমাদেরও উদ্বেগ বাড়ে, এরকম করা উচিত না। যদিও এটা নিয়ে পরে আলোচনা হবে। আসলে উপমহাদেশে একসময় তো একটা দেশ ছিল, তারপর 2টা দেশ হলো, 3টা দেশ হলো। আমরা শান্তিপূর্ণ পরিবেশে, মানে সবার সমৃদ্ধির জন্য, সবার কল্যাণের জন্য যদি একসাথে বোঝাপড়া, চুক্তি, সহযোগিতা এগুলো থাকে, কোনো সমস্যা নেই। এক সময় তো ঢাকা থেকে ট্রেনে চললে লাহোর যাওয়া যেত, এখন তো যাওয়া যায় না। এটা তো করেছি। আর ইউরোপে তারা ভিসা তুলে দিয়েছে। তাই তাদের অগ্রগতি আর আমাদের অধোগতির মধ্যে তো একটা বিরাট যে এই পার্থক্য আমাদের মানসিকতার মধ্যে। আমরা সবসময় যুদ্ধ খুঁজি। আমরা 71-এ মুক্তিযুদ্ধ পার করে এসেছি, 30 লাখ মানুষ জীবন দিয়েছে, তারপর এত যুদ্ধ কেন? দেখুন, আমরা যে পাকিস্তানের সাথে তথ্য বিনিময় চুক্তি আলোচনা করছি, তখন পূর্ব সীমান্তে কী হচ্ছে, 13-14 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। এ নিয়ে আমরা কোনো কথা বলতে পারছি না, আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি না। এমনকি দুই বৃহৎ প্রতিবেশী চীন ও ভারতও আমাদের সহযোগিতা করছে না। তাদের ফেরত নেওয়া দূরের থাক, অন্তর্বর্তী সরকারের সময় আরও 1.5 লাখ না আরও বেশি রোহিঙ্গা আরও বাংলাদেশে আসছে, এবং সেই রোহিঙ্গা যে শরণার্থী শিবির বা তাদের এখানে থাকা নিয়ে মাদক এবং অবৈধ অস্ত্রের ব্যবসার জমজমাট, যেটি আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং সরকারের উচিত যে কোথায় সত্যিকার ঝুঁকি আর কোথায় কল্পিত ঝুঁকি, এটা দেখা। আর একই সঙ্গে এটাও বলবো যে উপমহাদেশে বা এই দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে যদি ন্যূনতম কর্মসম্পর্ক না থাকে, তাহলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা দুরূহ না শুধু অসম্ভব। বদিউর রহমান, আর কি অনেক সমালোচনার পরে আর কি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, এটি পর্যালোচনার পক্ষে তারা অবস্থান নিয়েছেন এবং পর্যালোচনা করে দেখবেন। চুক্তির দ্বিতীয় সুযোগ অনুযায়ী পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনে যেতে চান তারা, আর কি সরকার নেগোসিয়েশন যেতে চায়। আমাদের সরকার সেই সক্ষমতা কি রাখে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি হওয়ার পরে পরবর্তীতে পর্যালোচনা করে নেগোসিয়েশন করবার মতো ক্ষমতা কি বর্তমান সরকারের আছে? বা আপনারা যারা অতীত অভিজ্ঞতায় আমলারাও থাকেন, এখন আমলা এবং মন্ত্রীরা মিলে কি সেই দক্ষতা সক্ষমতা আছে কিনা? আসলে এর আগে তো এক মন্ত্রী বলেছেন যে কারো দেশের সাথে রাষ্ট্রীয়ভাবে যদি চুক্তি হয়, এটা চট করে বাতিল করা যায় না। ইটস ট্রু।
রাষ্ট্রীয়ভাবে চুক্তি করলে চট করে বাতিল করা যায় না। আর বাতিল করতে হইলে সংশোধনের কথা পরে, বাতিল করতে হইলে কোমরের জোর কার বেশি সেটা আছে। বাতিল করলে এখন ট্রাম্প পাগলা যদি মনে করে আমি বাতিল করে দেবো আমার অসুবিধা হবে, করতে পারবে, কারণ আপনি তার টিকিটই দ্বারে কাছেও যেতে পারবেন না, ও পারবে। তো বাংলাদেশ ফট করে কি বাতিল করতে পারবে? হ্যাঁ, কারণ ট্রাম্পের যে উগ্রতা আছে, যে ক্ষমতা আছে, ওই যে আমাদের ঢাকা ক্লাবের চাইতে উত্তরা ক্লাবের চাইতে অদম যে একটা ক্লাব আছে জাতিসংঘ, এটা তো কিছু করতে পারবেন না। ট্রাম্প মনে করলে ভেনেজুয়েলার থেকে ওরে ধরে নিয়ে আসবে, গ্রিনল্যান্ড দখল করে ফেলবে, ইরান দখল করবার জন্য চেষ্টা করতেছে, কেমন? তো এখন ট্রাম্পের সাথে আপনি বেশি গরিবসী হইলে, ট্রাম্প যদি মনে করে যে ঠিক আছে বাংলাদেশে তো আগেই আমি ওইদিকে সেন্ট মার্টিন টার্টিন চাইছিলাম, আমি সেখানে এখন যাই করবো, আপনি কী করতে পারবেন? কিছু করতে পারবেন? আপনি বাংলাদেশ কিছু করতে পারবেন না। সেটা ঠেকাতে হইলে আপনার বড় প্রতিবেশী চীন এবং ভারতের সহযোগিতা লাগবে। আপনি এমনটা গেরাকলে আছেন বঙ্গোপসাগর পাশে থাকাতে ভৌগোলিক সুবিধার জন্য সব বড় জনরা আপনার দিকে হা করে তাকায় থাকবে। তাহলে বাতিল করার ব্যাপার এত সহজ না। আর এখন যেটা বলছে যে এখন পর্যালোচনা করে নেগোসিয়েশন করবে, পর্যালোচনা এগুলা বাইরে যখন সমালোচনা হয়, রাজনীতিতে সমালোচনা কিছু জবাব দিতে হয়, রাজনীতিতে কূটনীতিতে এসব কথাবার্তা আছে। আপনার বেশি যখন সমালোচনা হয়, এটার বিরুদ্ধে প্রচুর আলোচনা হইতেছে, কীভাবে হইল, কেন হইল, ইউনুসের কি আরেকটা নোবেল পাওয়ার স্বার্থে হইল, না তার সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হইল, না খলিল কি কারো এজেন্ট হিসাবে ফুস হয়ে আসলো, সেটা এসব কথাবার্তা যখন উঠে তখন সরকার সবসময় একটা সাফাই গায়, আই ওয়াশের মতো হইলেও বলতে হয়, ভিতরে কিছু করতে না পারো। ওই যে দুইটা কুস্তি লাগলে যার জোর বেশি হিসাবে যখন পারে না, তখন যেটা দুর্বল এটা নিচে থাকেও বলে যাইস আমাদের পাড়ায় দেখাই দেবনি, এইরকমভাবে এইগুলো সরকারের কথাবার্তাতে আপনি ফলপ্রসূ কিছু হওয়ার আগে কোনো কিছু বিশ্বাস রাখবেন না, এটা ঠিক না। আর বললেন যে বাজারদের রাজনীতি বা মন্ত্রী বা আমলাদের দ্বারা এটা পর্যালোচনা করে কিছু আদায় করা সহজ কিনা। ট্রাম্প যখন প্রথম শুল্ক বাড়াই দিল, অনেক পার্সেন্ট শুল্ক করলো না, 35 না কত পার্সেন্ট এক্সট্রা আমাদের জন্য চাপ দিল, কথাবার্তা বলে টলে পরে একটু কমাইলো। তো এই জাতীয় যদি ছোটোখাটো যেটাতে ট্রাম্পের কিছু যায় আসে না, তাদের কোনো ক্ষতি হয় না, তাদের মাতব্বরি ঠিক থাকে, সেই জাতীয় দুই একটাতে যদি আপনাকে ওই যে লেমন জুস খাওয়ার মতো দিতে পারে, আপনি এটা নিয়ে লাভ হবেন, খুশি হবেন যে এই তো আলাপ করে ঠিক করলাম, এটা করলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিষ্কার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা, বাংলাদেশের মন্ত্রীদের সক্ষমতা, আমাদের নিজেদের অবস্থান এবং আমেরিকার যে ক্ষমতা, সবটা মিলিয়ে আমেরিকার নেক নজর না থাকলে আপনি আলোচনা করে বেশি কিছু ফলপ্রসূ আদায় করতে পারবেন না। ওরা দয়া করে ছাড় দিলে আপনি সেটা পাবেন। আপনি প্রথম করার সময় তো এগুলো ভাবেন নাই, তখন করছেন কেন? এখন পর্যালোচনার কথা চিন্তা করেন, তখন করছেন কেন? সেই সময় করার সময় কোন ইন্টারেস্ট, ইভেন বলা হয় যে বাজারদের সাথেও আলাপ করছে, নাকি জামাতের সাথেও নাকি আলাপ করছে। বাজার জামাত তো দুইটা এক দলই, আমি এটা দুই দল হিসাবে দেখি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়ে যে মারাত্মক ভুল করছে বাজার, এটার খেসারত দেবে। এবং পাকিস্তানের সাথে বেশি বন্ধুত্ব করে ইন্ডিয়ার সাথে শত্রুতা যদি বাড়িয়ে দেয়, ওটা করে, সেটারও আরেকটা খেসারত আসবে। অতএব এটা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কি করে আনতে পারেন তখন দেখা যাবে। এর আগে এত বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ আমি দেখি না। সোলাম হাসান কি না, প্রথমত হচ্ছে সরকারের একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই চুক্তি পর্যালোচনা করবেন, এর মধ্য দিয়ে এই চুক্তির যে অসঙ্গতি আছে, চুক্তির যে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী অনেক বিষয় আছে, সেটা স্বীকার করে নিলেন। এখন পর্যালোচনার কিভাবে হবে, দর কষাকষিটা কীভাবে হবে? এক হচ্ছে আমরা তো একটা অধীনতামূলক চুক্তি করে আসছি, সেটা অন্তর্বর্তী সরকারের সময় হোক আর যখনই হোক। এখন এটা অন্যান্য দেশে, যেমন মালয়েশিয়া এই ধরনের চুক্তি বাতিল করে দিয়েছে। আবার পররাষ্ট্রমন্ত্রী অজুহাত দেখিয়েছেন যে ইন্দোনেশিয়া আমাদের চেয়েও অনেক বেশি শ্যাল উইল নিয়ে কথা বলছে। হ্যাঁ, শ্যাল হুইল দিয়েছে, মানে তারা আরও বেশি বাধ্যবাধকতা রাজি হয়েছে।
এখন এটা তো কথা না, কোথায় 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 আমাদের ক্ষতি হতে পারে। যেমন যে বিষয়গুলো আজকেও কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন, ফরিদা আক্তার, যে তিনি প্রথমে এর আগে বলেছিলেন যে এটি তার ব্যর্থতা যে চুক্তি বন্ধ করতে পারেনি, চুক্তি ঠেকাতে পারেনি। আজকে বলেছেন যে এটি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। আমিও মনে করি এটি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, সংসদের বাইরে আলোচনা হওয়া উচিত। এবং বিএনপির পক্ষ থেকে এই যে উপলব্ধি, এটি কিঞ্চিত হলেও ইতিবাচক মনে করি যে তারা তাদের উপলব্ধি হবে যে এই যে চুক্তিটা তাদের উপর চাপিয়ে গেছে অন্তর্বর্তী সরকার, সেই চুক্তির পুনর্বিবেচনা করা উচিত। বাংলাদেশ ভারত প্রথম যে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি হয়েছিল সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে না? আমি মনে করি ওই মৈত্রী চুক্তির চেয়ে ওই চুক্তিটা ক্ষতিকর। এখন এটা কিভাবে সরকার দর কষাকষি করবে, কিভাবে স্বার্থ আদায় করবে, এটি সরকারের কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করবে। প্রশ্নটা ছিল যে সেই সক্ষমতা কি সরকারের আছে কিনা? আসলে সক্ষমতা এটি নির্ভর করে যদি সরকার দেখাতে পারে যে চীন আমাদের সঙ্গে আছে, ভারত আমাদের সঙ্গে আছে। সাংবাদিক জীবনের অভিজ্ঞতা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বা দক্ষতায় নেগোসিয়েশনে আমরা একটু সুবিধা নিতে আমরা হয়তো কোনো ক্ষেত্রে করেই না এরকম। তা এখন এটা একটা পরীক্ষা হতে পারে যে আমরা করতে পারি কিনা। কারণ অন্তর্বর্তী সরকার কেন এই তড়িঘড়ি করে বিদায় নেওয়ার 3 দিন আগে চুক্তি করলেন, এই প্রশ্নটা তো এসেছে। এবং একই সঙ্গে তারা যে বন্দর ইজারা দিয়েছিলেন সেটা নিয়েও বিতর্ক হয়েছে। আমি মনে করি এখন যেহেতু নির্বাচিত সরকার, নির্বাচিত জাতীয় সংসদ আছে, জনগণের নির্বাচিত প্রতিষ্ঠান, সেখানে এটা নিয়ে খোলামেলা আলোচনা হোক, সরকারের পক্ষ থেকে বলা হোক যে এই চুক্তির ইতিবাচক দিক কী, অথবা চুক্তি যারা করেছে তাদের পক্ষ থেকে এটা বলা উচিত যেখানে চুক্তির জাতীয় স্বার্থ কতটা রক্ষিত হবে। একটা বলা হয় যে বিনিয়োগ বাড়বে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে বাড়বে। এখন সত্যি সত্যি কোন কোন ক্ষেত্রে বাড়বে? গত 4 মাসে কি পরিমাণ চুক্তি স্বাক্ষর হওয়ার পর কি পরিমাণ বিনিয়োগ এসেছে, তার চেয়েও চুক্তি স্বাক্ষর হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি ডাবল হয়েছে। না, সেটা হয়তো যুক্তরাষ্ট্রে আস্থা অর্জনের চেষ্টা করেছে যে এখন যদি হয় আমরা আমদানি বাংলাদেশ করেছে। না, যুক্তরাষ্ট্র যদি আমদানি আমাদের এখান থেকে তৈরি পোশাক হোক বা অন্য পণ্য হোক আমদানি যদি বাড়িয়ে দেয় তাহলে এটা একটা সমাধান। আমি যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে চুক্তি স্বাক্ষর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যে এই সময়ে যে পণ্য আমদানি করছে সেটি অতীতের তুলনায় দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ হয়েছে, ভালো এটা। যে কারণ যুক্তরাষ্ট্রের তো বা বিশেষ করে ট্রাম্পের তো একটা বড় অভিযোগ যে সব বিশ্বের অন্য দেশ সব পণ্য তাদের ওখানে ডাম্পিং করে, তারা তাদের ওখানকার উৎপাদিত পণ্য সেটা কোথাও দিতে পারে না বা অন্যরা কিনে না। এটার একটা ভারসাম্য আসা উচিত। আবারও একটু প্রতিবেশী আলোচনায় যেতে চাই। বদিউর রহমান, আপনাকে দিয়ে শুভেন্দুকে সহযোগিতার নতুন দিক উন্মোচনের আশা ব্যক্ত করেছেন তার কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলছেন, তাকে শুভেচ্ছা বার্তায় বলেছেন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি সহ পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। আপনি কি মনে করেন কতটা হবে? যদিও শুভেন্দু ইতিমধ্যে তার এজেন্ডায় কাঁটাতারের বেড়ার বিষয়টি পরিষ্কার করে বলেছেন এবং আগামী 45 দিনের মধ্যে তারা কাঁটাতারের বেড়ার কাজ শুরু করতে চান এবং বিএসএফের কাছে 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশনাও তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। আপনার জাতীয় পার্টির GM কাদের সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন না? এখন জাতীয় পার্টির GM কাদের সাহেব কি নিজের নাম বা একটা পার্টি আছে সেটা আবার ওইদিকে ফলো করে বলার জন্য কি এরকম আশাবাদ ব্যক্ত করছেন কি না, আই ডু নট নো। কারণ কিছু জিনিস আছে যার নিজের কোনো অস্তিত্ব থাকে না, বেকায়দায় পড়ে যায়, তখন তার কথাতে সবাই কি সব কিছু মূল্য দেয়? এখন কি GM কাদেরের জাতীয় পার্টি এমন পজিশনে আছে তার কোনো কথায় যে সেখানে কিছু ঘটবে? হবে না। উনি শুভেচ্ছার ক্ষেত্রে হয়তো রাজনৈতিক শুভেচ্ছা হিসেবে বলছেন সেটা, কিন্তু আশাবাদ যেটা ওইটাতে আমি আশাবাদ ব্যক্ত করি না, প্রশ্ন ওঠে না। আর দ্বিতীয় হইল আপনার ইন্ডিয়া, ভারত, সেটা কলকাতায় হোক আর একেবারে মোদির আগের মুখ্যমন্ত্রী থাকার রাজ্যই হোক,
তারা তাদের স্বার্থের সময় ছবি এক কাটা। আপনি মমতার জন্য তিস্তা চুক্তি সই হয় নাই বলছেন, এখন শুভেন্দু এসে গিয়ে তিস্তা আপনাকে দিয়ে দেবি কিনা অপেক্ষা করে দেখেন না। যাত্রাতে তো আপনি পাইতেছেন কাঁটা তারের বেড়া, কেমন? তো কাঁটা তারের বেড়া তাদের নিজস্ব ব্যাপার, এই কাঁটা তারার বেড়া দেখ, দরকার হলে সে যে 2000 ফিট উঁচু ওয়াল দেখে, এটা তার ব্যাপার, তার নির্যাতন সে করতে পারে। ভারত যদি কাঁটাতারের বেড়া দেয়, আমাদের জন্য কি কি ঝুঁকি আছে? আমাদের ঝুঁকি বলতে কয়েকটা ক্ষেত্রে ঝুঁকি হবে। সেটা হইলো আমাদের লোকজন যারা ওইখানে ঢুকে কিছু চোরাচালান করেন, ধরেন স্বর্ণ ব্যবসায়ী আছে কিংবা আপনার মাদক ব্যবসায়ী আছে, ওখান থেকে মাদক আনতে পারে, স্বর্ণ লেনদেন করতে পারে, কিংবা কোরবান টোরবানের সময় আপনার গরু নিয়ে আসতে পারে যেগুলো তাদের লাগে না। তারপরে ভারতীয় শাড়ির প্রতি আমাদের দেশের নারীদের মহিলাদের প্রতি আকর্ষণ থাকে, সেগুলো আনতে পারে। চোরাচালানের একটা সুবিধা আছে, সেটা হইল আমি যখন বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিয়েছিলাম পিএসসিতে, তখন মানে আপনি বলতে চাচ্ছেন যে ভারত কাঁটাতারের বেড়া দিতেই পারে? ভারতের জায়গায় ভারত কাঁটাতে আপনি দেন না, আপনাকে না করতেছে কেটা? আপনি বাংলাদেশ দেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনাকে না করতেছে কে? কারণ যেহেতু লিগ্যাল পোর্ট আছে, লিগ্যাল ট্রেনের ব্যবস্থা আছে, বাসের ব্যবস্থা আছে, এয়ারপোর্ট আছে, আপনি পাসপোর্টের মাধ্যমে তো দুই দেশের সম্পর্কে যাতায়াতের সব ব্যবস্থা আছে। অতএব বাকি সীমান্ত সে তার জায়গায় বেড়া দিলে আপনার সুবিধা কী? আপনিও দেন না, আপনারটা দেন। যেমন এই যে গঙ্গা প্রজেক্ট নিয়ে কথাবার্তা উঠতেছে, আমরা বহু আগে সে পাকিস্তান আমরাও শুনছি, ওই যে ভারত তার সুবিধা হইলে পানি ফুট করে সব সাইডে দেয়, আমরা বাইসা যাই, আবার যখন তার পানির দরকারে সব আটকায় রেখে আমরা শুকাই যাই, কেমন? তো আমার যদি শক্তি থাকতো তাহলে ভারতের যত বর্ডার আছে এই বর্ডারের মধ্যে আমি বিরাট 50 ফুট ওয়াল করে দেন না, ভারত ডুবে স্মৃতিস্থানে যায়। তো শক্তির ব্যাপার আছে, তো শক্তির ব্যাপার আছে। তার জায়গায় সে যখন বলছে কাঁটা তারের বেড়া দেবে, কারণ তারা চিন্তা করতেছে কাঁটা তারের বেড়া দিয়ে যদি এটা রেস্ট্রিক্ট করে, তারা নিশ্চয়ই কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখেছে তাদের হয়তো লাভ বেশি হবে, সেই জন্য তারা সিদ্ধান্তে যাবে। আমরা হয়তো একটু লুজার হয়ে যাব, কারণ ছোট্ট করে যদি একটু কিছু চোরাচালান নিয়ে আসলে লাভ হইতো, সেটা হয়তো আমরা সেভাবে পারবো না। শুধু চোরাচালানের কারণেই কি কাঁটাতারা নিয়ে উদ্বেগ? না, অনেকগুলো ব্যাপার আছে তো, আপনার জঙ্গি, সন্ত্রাসী, মাদক, কত কিছু আছে না। এটা আমাদের উদ্বেগ কারণ আসলে কাঁটাতার নিয়ে আসলে আমাদের দু উদ্বেগের দেশের জায়গাগুলো কোথায়? আচ্ছা, আসলে? প্রথম হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে কাঁটাতারের বেড়া কিন্তু আছে, খুব কম জায়গায় কাঁটাতারে বেড়া নেই। যে জায়গাগুলো নেই সেই জায়গায় কাঁটাতারে বেড়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন কাঁটাতারে, এটা বদির ভাই বলছে তাদের জমিতে তারা করতে পারে, তাদের ভূখণ্ডে, কিন্তু দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কটা যদি পারস্পরিক আস্থার মধ্যে গড়ে ওঠে, আস্থার মাধ্যমে গড়ে ওঠে, তাহলে কাঁটাতারে বেড়া দেওয়ার প্রয়োজন হয়। চোরাচালান রোধ করার জন্যে ওপারেও সীমান্তরক্ষী আছে, এপারেও সীমান্তরক্ষী আছে, এমনকি সীমান্তে তো গুলি করে মানুষ মারা হচ্ছে। তারপর কাঁটাতারে বেড়ার এটার একটা বার্তা দেওয়া তাদের ভাষায়, হয়তো এখানে সন্ত্রাসীরা সেখানে যায়। দ্বিতীয় হচ্ছে যে তারা যেটা এতদিন তো কাঁটাতারে বেড়ার প্রয়োজন আসেনি, এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসেই কাঁটাতারে বেড়া বা তারা বাংলাদেশ থেকে তারা নিরাপত্তা ঝুঁকির কথা বলছে, এটার মধ্যে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে। মানুষকে যদি, এবং নির্বাচনের এই পশ্চিমবঙ্গে যে নির্বাচনে কিন্তু এই সাম্প্রদায়িক ভেদ নীতিটা প্রবলভাবে ছিল। বিশেষ করে এখন যে ক্ষমতাসীন তারা মনে করতো যে মমতা ব্যানার্জির দলকে, তৃণমূলকে সবসময় মুসলমানরা সেখানে বিজয়ী করেছে, মুসলমানদের ভোটে বিজয়ী হয়েছে, এবং সেই মুসলমান কারা? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। বাংলাদেশের এই দ্বিপক্ষীয় সম্পর্ক বা বাংলাদেশের মানুষের যাতায়াত বা অভিবাসন, এটা যখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় হয়, বিতর্কের বিষয় হয়, তখন এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। যেমন যখন বামফ্রন্ট ছিল, তখন তো বিজেপি এরকম ছিল না, তখন কংগ্রেস কিন্তু এই অভিযোগ করত যে বামফ্রন্টকে যারা ভোট দেয় তারা ওপার থেকে আসা মুসলমান। এমনকি তৃণমূল আজকে যে দলটি এই অভিযোগে অভিযুক্ত, সেই দলটিও কিন্তু একই অভিযোগ করেছে যখন তারা ক্ষমতার বাইরে ছিল, আবার ক্ষমতায় যেয়ে কিন্তু নীরব ছিল।
তো সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের আগে যতটা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করেছে বিজেপি ততটা ছড়াবে না, কারণ ওখানে তো একটা উল্লেখযোগ্য প্রায় 30% মুসলিম ভোটার আছে, তাদেরকে ওই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেবে এটা সম্ভব না। আশা করি, এবং বিএনপিও শুধু জাতীয় পার্টি গোলাম কাদের নয় সভাপতি, বিএনপির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে এবং বলা হয়েছে তারা আশা করে তিস্তার নদীর পানি বন্টন চুক্তি যেটা ঝুলে আছে মমতা ব্যানার্জির জন্য সেটা খুলে যাবে। এখন খুলে যাবে কি যাবে না এটা আমরা দেখতে চাই, যে তাদের সদিচ্ছা। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী তিনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তিনি কিন্তু তখন বলেছিলেন আমার এবং শেখ হাসিনার সরকারের আমলই এটি বাস্তবায়িত হবে, তিস্তা চুক্তি সই হবে। তা শেখ হাসিনার সরকার তো বাংলাদেশে নেই, এখন আশা করি তার এবং বাংলাদেশের যে সরকার আছে তার মধ্যে এই চুক্তিটি হবে। বদিউর রহমান, আমরা একটু রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই। আপনি বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের খেসারত বিএনপিকে দিতে হবে। কি কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের খেসারত এখন বিএনপিকে দিতে হবে? জি, ওটা বলছি। তার আগে আরেকটা জিনিস বলি, এই যে কাঁটাতারের বেড়া এবং ভারতের উদ্বেগ, ভারতের একটা বড় উদ্বেগ আছে সবসময় 7 সিস্টার্সের গোলযোগ নিয়ে। কারণ 7 সিস্টার্স ওগুলো একজোট হয়ে 3টা দেশ তো হইল এক দেশ থেকে, আরেকটা দেশ হয় কি না এটা ভারতের একটা হেডেক থাকে সবসময়। যদিও ভারতে কোনো সময় মার্শাল ল আসে নাই যে অন্য এই দিকের সেগুলা দিয়ে একটা স্বাধীনতার ঝামেলা করে কিনা, গণ্ডগোল করে কিনা, এই ভয় একটা উদ্বিগ্ন তারা সবসময় থাকে। এখন বলতেছেন আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আমি তো কোনোবারই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক আইনিভাবে এটা পছন্দ করি না। এবং শেখ হাসিনা যখন তার শেষের দিকে মাথা গরম করে ইনুমিনু কাদের সিদ্ধান্তে অথবা শেখ হাসিনার গোয়ার্তুমির জন্য জামাতকে নিষিদ্ধ করলো, আমি তখন লাইভ টিভি টক শোতে বলছি শেখ হাসিনা একটা মারাত্মক খারাপ কাজ করলেন, জামাত নিষিদ্ধ করার কোনো প্রশ্ন ওঠে না। বাকশাল হওয়ার পরে জিয়া যখন ক্ষমতায় আসলেন, বহুদলীয় গণতন্ত্র সূচনা করলেন, তখন তো তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করেন নাই, বরং বিএনপি বাজাদ গর্বের সহিত বলে যে জিয়াউর রহমানই তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বহুদলীয় গণতন্ত্র করে, নাহলে বাকশালে তো আর তারা রাজনীতি করতে পারতো না। যদিও মহিউদ্দিন রাজাকরা অনেক বছর বাকশাল করে জড়িত ছিল, পরে এবার মূল আওয়ামী লীগে চলে আসছে। তো এখন বাকশাল তো একটা বিশেষণ হয়ে গেছে। মীর জাফর যেমন প্রপার নাউন থেকে অ্যাজেক্টিভ হইল, বাকশালও একটা অ্যাজেক্টিভ হয়ে গেছে। আমার প্রশ্নটা ছিল যে এখন নিষিদ্ধ করা কেন, কেন খেসারত দিতে হবে? বলতেছি খেসারত দিতে হবে এই জন্য এখন তো বিরোধী দল নাই, জামাত তো বিরোধী দল। আর কি বলছেন সংসদে অনেকগুলো আসন তাদের প্রায়। কি বলছে আপনি যে তাহলে জামাত বিরোধী দলে জাতীয় পার্টি তো বিরোধী দল ছিল আওয়ামী লীগের সময়, তখন বিরোধী দল নাই কেন বললেন? জাতীয় পার্টি একটা বিরোধী দল ছিল না? এমন একটা বিরোধী সংসদীয় রাজনীতিতে বিরোধী দল তো এখন জামাত হারে আছে তো, জাপাও তো একটা বিরোধী দল ছিল তখন। তো জাপার বিরোধী দলের নেতারে হাসিনা চাইলো যে সে অসুস্থ, সে কয় অসুস্থ না এরশাদ, তারা আপনি ইয়েতে পাঠাই দিলেন, ওই সিএমএচে পাঠাই দেন, তো সেটাও তো বিরোধী দল ছিল। আবার বিরোধী দল ছাড়া তারা তো মন্ত্রিত্বেও ছিল। হ্যাঁ, তো ওই রকম জামাত এবং বাজাদ এবং বাজাই, বিএনপি এবং জামাত এরা হইল মূলত এক দল একেবারে সবসময় দেখেন। এবং জামাতের টেকনিক হইল সবসময় যার থাকে তার সুবিধা হবে, তার সাথে আন্দোলন করবে, যাবে, আস্তে আস্তে উঠবে। এখন জামাত নিজের আরও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিরোধী দলের কিছু কথাবার্তা বলবে। এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে এগুলো আপসে হচ্ছে, কারণ বাজাদ এবং বাজাই এই দুইটার মধ্যে আপনি তফাৎ কিছু পাবেন না। বাজাদের শেষ আমলে আপনি কি মনে করছেন রাজনীতিটা নাটক হচ্ছে বিএনপি জামাত মিলে? এখন পর্যন্ত আমি প্রথম থেকে যেটা বলছি আপসে হবে, এবং যেটা নিজেরা বলবে সেটার একটা সুর বুঝেন না যে কি সুন্দর করে শফিকুর রহমান সাহেব তো ইউনিভার্সিটি থেকে কথা সুন্দর কম বলেন না। হ্যাঁ, যে আমরা আন্দোলন করব কেমন, কিন্তু বিদ্রোহ করব না। রাজনীতিতে আন্দোলন করে আপনি বিদ্রোহ কার বিরুদ্ধে করবেন? এখন কার বিরুদ্ধে করবেন? নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রশ্ন আসে কেন? বিদ্রোহ করা মানে আপনি সংসদ ছেড়ে দিবেন কি না?
হ্যাঁ, পদত্যাগ করবেন কি না সে অবস্থা যাবে। জামাত সুযোগ পাইলে সেটাতেও যাবে, এটা কিছু না। এখন যে পর্যন্ত যেটুক চলতেছে এটা আপোষ প্রভা চলতেছে। বাইরে বিরোধী দল দেখাতে হতে পারে, দুইটা মূলত এক দল। আওয়ামী লীগকে বাদ না দিয়ে যদি নির্বাচন করা হতো, আওয়ামী লীগ একটা ভোটও না পাক, কিছু মুসলিম লীগ হয়ে যাক, কিন্তু আপনি রাজনৈতিক দল নিষিদ্ধ করে খেসারত দিবেন কী জন্য? বাজাদের শেষের দিকের আমল মনে আছে না? বাংলা ভাই ইতিহাস মনে আছে? 63 জেলায় এক যুগে বোমা বিস্ফোরণ মনে আছে? হ্যাঁ, গুলিস্তানে তখন তো আওয়ামী লীগ বিরোধী দলই ছিল। হ্যাঁ, এগুলা বিরোধী দল ছিল। কারা করছে এগুলা? জঙ্গি। শায়েখ আব্দুর রহমানের কথা মনে আছে? বিচারপতি যে গুলি করে মেরে ফেললো সে সময় কোর্টে, সেগুলো মনে আছে? তো সেই অবস্থাগুলো তখন যেভাবে ছিল, এখন জামাত যদি আবার বাজারদের কোনো দুর্বলতা পায় তাহলে সুযোগ নেওয়ার জন্য সেরকম অবস্থায় একটা ঝামেলা করতে পারে না, একটা সুযোগ নিতে পারবে। আপনার বাজার তো থাকবে চামে চামে, কৌশলে থাকবে যে বাজার কোনখান দিয়ে ভুল করে কি করতে পারে, উপরে মোলায়েম রাখবে, ভিতর দিয়ে সুযোগ পাইলে ওখান দিয়ে মুখ মেয়ে শেখ ফরিদ বগল মেয়ে হয়ে ঢুকার চেষ্টা করে। সোহরাব হাসান, জামাত কি আসলে বিএনপির জন্য ফাঁদ পেতে রেখেছে? মুজিবুর রহমানের কথার সূত্র ধরে আমরা যা না, সব রাজনৈতিক দলই তো নিজের সুবিধাটা বুঝবে যে নিজে কীভাবে তার রাজনৈতিক সুবিধা। জামাত ইসলামী বিএনপির সঙ্গে সখ্য করেছে, একসঙ্গে মন্ত্রিসভায় ছিল, আবার বিএনপিকে বাদ দিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে, আবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনও করেছে 1986 সালে। কিন্তু আমি বদির ভাইয়ের সাথে একটু দ্বিমত করব যে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বা বিএনপির নীতি আদর্শ পুরোপুরি জামাতের মতো নয়, জামাতের মতো এটা বলা যাবে না। কারণ এই দুইটি দলের মধ্যে নীতিগত পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, যেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অথবা বিরোধী দলেও ছিল তখন কিন্তু এটা এতটা স্পষ্ট হয়নি। এখন আজকে জামাত ইসলাম আজকে 71কে যেভাবে বিএনপি ধারণ করছে, 71-এর কথা বলছে, তা 71কে ভুলে যাওয়া যাবে না। এবং 71কে সামনে রেখেই কিন্তু জামাতের বিরুদ্ধে তারা অনেক কঠিন সত্য কথা বলছে। তাই সেক্ষেত্রে এই দুইটি দল আপোষে করেছে পুরোপুরি, সেটা নাও হতে পারে। আর যেটা হচ্ছে রাজনৈতিক সুবিধা, এবং বদির ভাইয়ের ওই কথার সাথে একমত যে খেসারত, এটা আওয়ামী লীগ তো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, মানে দেশসমান যে দলগুলো আছে তার মধ্যে সেই দল, এবং 2008-এ তার যে নির্বাচনী ফল, নির্বাচনী যে রায় জনগণের, সেই রায় ছিল অভাবিত রায়। এবারে বিএনপি যে যত আসন পেয়েছে তার চেয়েও বেশি ছিল, যে ভোট পেয়েছে তার চেয়েও বেশি ছিল। তারপরও এই যে বিএনপি জামাত, মানে তার বিরোধী সবাইকে বাইরে রেখে যে রাজনীতি চালানো, সরকার চালানো, সংসদ চালানো, সেটি যে আখেরে তাকে লাভবান করেনি, তার কোনো সুবিধা দেয়নি, এই সতর্ক বার্তাটা বিএনপির জন্য। আওয়ামী লীগ আমলে যদি বিএনপি মুক্ত রাজনীতি হয়ে থাকে, এবং সেটার ফল কিন্তু আওয়ামী লীগ এখন পাচ্ছে। আজকে বিএনপি আমলে যদি আওয়ামী মুক্ত রাজনীতি করতে চায় বিএনপি, তো সেটার ফল ভালো হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এখন কিভাবে হবে? হ্যাঁ, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, হত্যাকাণ্ডে জড়িত, গুমের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিচার করুন। কিন্তু দল হিসাবে নিষিদ্ধ করা, এটি বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোয় একটা বড় আঘাত বা ছেদ ঘটাবে। কারণ অতীতেও যে আওয়ামী লীগ যে করেছে, সব দল নিষিদ্ধ করে বাকশাল করেছে, তার ফল কি ভালো হয়েছে? 2 বছরের মধ্যে, 1.5 বছরের কয়েক মাসের মধ্যেই তো সে বাকশাল শেষ। তো সুতরাং গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। এখন কাউকে মানে দেশের অন্তরালে রেখে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, ধরেন আওয়ামী লীগের যদি 25% মানুষ তার সমর্থক থাকে, তাদেরকে আপনি বাদ দিয়ে তো গণতন্ত্র চলতে পারে না। তো সুতরাং আর যেটি বদির ভাই বলতে চাচ্ছে যে মানে
প্রকৃত বিরোধী দলের জায়গায় নকল বিরোধী দল যদি আপনি বানান, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ বানিয়েছিলেন 68 সালে, কী বলে 2088 সালে, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কেউ ওই নির্বাচনে অংশ নেয়নি, তারপরও এরশাদ নির্বাচন করেছে 88 সালের, এবং বলা হয় গৃহপালিত বিরোধী দল করেছিল, নাম না বলি না, নাম বললে অসুবিধা কি? ইতিহাসে আপনারা সাংবাদিকরা এরকম পক্ষপাতিত্ব করেন কেন? এটা ইতিহাস, এটা নাম বলবেন না, নাম বলবেন না, শেখ হাসিনাও 2014 এবং 18-তে সেই অসংবাদ বিরোধী দল তৈরি করেছিলেন, যা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর ছিল, এবং আজকে আওয়ামী লীগকে কাফফারা দিতে হয়। তা আমরা চাই না ভবিষ্যতে এমন গণতান্ত্রিক কাঠামো বিএনপি করবে যার জন্য তাকে কাফফারা দিতে হবে। বদিউর রহমান, সেটি হচ্ছে এই 25% মানুষকে বাদ দিয়ে বা নকল বিরোধী দল, আমরা গত 17 বছর যে স্বৈরাচারী ফ্যাসিবাদী রাজনীতির কথা বলি, শাসন ব্যবস্থার কথা বলি, ইউনূসের 18 মাসের দুঃশাসনের কথা বলি, অপ্রশাসনের কথা বলি, সেই জায়গা থেকে বেরিয়ে এখন গত এই সরকার গঠনের পরে যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, এটাকে আপনি হ্যাপি? আমি ইউনূস সাহেবকে তো সবসময় আমি ফেল করাইতাম, পাশও করতে পারে বলতাম না। এবং 33 না, হ্যাঁ 33 দিতেন না, না সত্যি ওঠে না। আমি বললাম যে 33 পাইলে তো পাস, 32, 31 কমতে কমতে 25 পর্যন্ত হইলেও ফেল বলা চলে, কারণ ফেল করলে পাশের সম্ভাবনা থাকবে। ইউনূস পায় 5, 6, 4, 5, খাতার রেজিস্টার নাম্বার, রোল নাম্বার লিখলে যেটা এমনি দিতে হয় ওইরকমের মধ্যে পায়, তত ফেলও করতে পারে না। কিন্তু তারপরও যখন নির্বাচনটা উনি যেভাবে হোক, আপোষ রফায় হোক, লন্ডন বৈঠকে হোক করে দিছে, তখন বললাম যে পাস করছে। তার কারণ কি, আমার কাছে তখন ভিক্ষার দরকার না, কুত্তা সামলানো দরকার ছিল। যে একটা ভোট হয়ে যাক, একটু যেভাবে হোক একটা ভোট হয়ে গেলে জনপ্রতিনিধিরা আসুক, নির্বাচিত সরকার আসুক। কারণ ইউনূসের সরকারে যা শুরু হচ্ছিল তাতে তো পরের দিকে এই দেশ তো এমনি সে পিছিয়ে দিছে, ভায়োলেন্সের পাদার হয়ে, মবের পাদার হয়ে দুনিয়ার আকাঙ্ক্ষা শেষ করেছে। এখন নির্বাচিত সরকার হয়েছে, আমি খুশি হব। এখন যদি বাজার সরকার হিসাবে আগের অভিজ্ঞতা মনে থাকে, যে তার পুরনো ইতিহাস মনে রাখে, আমলাতন্ত্র দলীয়করণ না করে প্রেসিডেন্ট জিয়ার মতো যদি মেরিটোক্রেসির প্রাধান্য দেয়, কেমন সেখানে মনাগিরি যদি আবার সৃষ্টি না করে, রাজনীতিতে যদি আবার আওয়ামী লীগের মতো, যেটা আপনারা সাংবাদিকরা, যেমন উনি নাম বলতে ভয় পায়, সিনিয়র সাংবাদিক নাম বলে না, আপনারা সাংবাদিকরা যে সরকার আসে সুবিধা বুঝি তার তেল মারে। আবার আওয়ামী লীগ যদি এখন হোটে না যেত, পতন না হইতো, তাহলে তারা ফেসিবাতি বলতেন না, এটা আমি বুঝি। এরশাদ তেল কে মারে না, আমলারা মারে না? আপনার অভিজ্ঞতায় তো আমলারা আরো বেশি মারে। আমলারা তো চাকরের মনিব যা হুকুম দিয়ে তাই বলবে। প্রজাতন্ত্রের কোনো আমলা প্রজাতন্ত্রের না, শুনেন, প্রজাতন্ত্র এটা বুঝেন নাকি? রাষ্ট্র ইন্ডিপেন্ডেন্ট, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। রাষ্ট্রকে রিফ্লেক্ট করে কে? সরকার। অতএব সরকার যখন রাষ্ট্রকে রিফ্লেক্ট করে, রাষ্ট্রের প্রতিবিম্ব আসে সরকারের মাধ্যমে। তো ওই সরকার যদি এসব করে, কোনো আমলা না, হ্যাঁ কজন পারে, বদিউর পারে, সবাই পারে না। বদিউর হয়তো দেখলো যে এদের এইসব কথাবার্তা মানা যাবে না, 15 মাস আগে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলেন। বদিউর মনে করলো যে ঠিক আছে, এরশাদ 353 জনের প্রভাষক নিয়োগ অবৈধভাবে কাজী জালাল বগরে করে সামানে নিয়ে গেল, এটা আবার সামারি দিয়ে ক্যান্সেল করাইলো। সেগুলো লোক লাগে, কিন্তু বেশিরভাগ আমলা তো আপনার তার নিজের নিরাপত্তা চাইবে। আমলারা সব সময় আপনার, আমি এগুলো বললে আমার দোস্তরা আমার উপর খেপে যায়। আমলারা সুবিধাবাদী চরিত্রের হয়। যখন রাজনীতিবিদদের থেকে একটু অন্যায় রিকোয়েস্ট থাকে, তখন আমলা সেটার থেকে ডাবল বেনিফিট নিবে। এখন এই বাজারদের মন্ত্রীরা আমলা নির্ভর হবে কি না, বাই দিস টাইম অলরেডি কিছু আমলা তো নিয়ে নিচ্ছে, হ্যাঁ, চিহ্নিত দুর্নীতির জন্য অপরাধী বা নাম খারাপ। আমার প্রশ্নটা ছিল যে নতুন সরকারের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনীতি, আপনার এই জায়গাতে আপনি কি দেখছেন? আপনি যা দেখছি, আমি আগেও বলছি, এখনও বলি, মাত্র 3 মাস যাচ্ছে।
3 মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার, তাও ওভারহুলিং মেজরিটি নিয়ে আসছে, তাকে নিয়ে মন্তব্য করার দরকার আছে? একটু সময় দেন, 5 বছর তো আছে, 6 মাস যাক, অন্তত 6টা মাস দিতে দিন। হালে যেটুক দেখা যাচ্ছে ছোট্ট যদি বলা হয়, সেটা হইল নূতনত্ব শুধু তারেক রহমান সাহেব তার দেশের প্রসার, হ্যাঁ, ড্রেসে, অফিস অ্যাটেন্ডেন্সে, নিজে গাড়ি চালানোতে, কেমন, তারপরে কয়েকটা কার্ড চালুতে, এইগুলো তো ওনার এগুলো একটু চোখে পড়তেছে সবার। এর বাইরে বাকি প্রশাসনিকভাবে প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার মধ্যে নূতনত্ব কিছু এখনো চোখে পড়েনি। সামনে দেখা যাক পরে কি। সোহরাব হাসান। না, এটা আমি তো বদির ভাইয়ের সাথে একমত যে ইউনিট সরকারের যতই দোষ থাকুক, 18 মাসে উনি যাওয়ার সময় একটা নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেতে পারছে। যদিও এটা নিয়ে এই বিএনপি গ্রহণযোগ্যতা নিয়েও আর কি যাক, তারপরও যদি আপনি বিগত 3টি নির্বাচনের কথা বলেন, তাহলে তো ওইটার সাথে গণভোট ব্যতীত একটা গ্রহণযোগ্য নির্বাচন আপনি বলতে পারেন। হ্যাঁ, গণভোট ব্যতীত, কারণ গণভোট তো ভোট না, এটা তো হইলো যে উড়ে শয়তানি করছে। আচ্ছা, যাই হোক। আর হচ্ছে এই সরকার সূচনাটা বলবো ভালোই, কিন্তু এই ভালোটা রাখতে পারবে কিনা, ভালো মানে এই যে বলছে যে তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না, এটা আমি মনে করি জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে অঙ্গীকার, সেটা পালন করা। আবার উপজেলাতে অফিস নেবে নাকি? আবার ব্যতিক্রম আছে, আবার বিপরীত যে বিষয়টি, যে উপজেলার গাড়ি এমপির কেনই থাকবে, অফিস থাকবে। দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী পুলিশ সমাবেশে বলেছেন যে আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাবেন না, কে কোন দল করে সেটা দেখবেন না, অপরাধীকে ধরবেন। আবার ওই সভায় প্রধানমন্ত্রীর সামনে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আমি সবসময় জাতীয়তাবাদী ছিলাম। এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমি আপনাদের দলের লোক। তাহলে আর আওয়ামী লীগ আমলে যে দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি, এর থেকে এটা পার্থক্য কী হলো? একজন পুলিশ কর্মকর্তা কী করে একটি দলের আদর্শের কথা প্রচার করে প্রকাশ্যে, যে আমি জাতীয়তাবাদী ছিলাম? তাহলে ওই সময়ও তারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছে, কেউ মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছে। এগুলো বলার অর্থ হচ্ছে এটা দিয়ে বাড়তি সুবিধা নেওয়া, তার পদ পদবি ইত্যাদি। আর আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হবে না মন্ত্রীরা, কিন্তু সর্বশেষ আমরা এটাও একটা দেখলাম যে ইতিমধ্যে ভাইরাল, সেটি হচ্ছে এমপি সাহেব টিস্যু ছুঁড়ে মারছেন। এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক মানে অসংস্কৃতি, মানে কুসংস্কৃতি আর কি বলা যায়, যে একটা মানুষ আরেকজন মানুষের প্রতি, তার কর্মী হোক, সাংবাদিক হোক বা যেই হোক, তার প্রতি কী ধরনের আচরণ করবে, এটা তাদের প্রধানমন্ত্রীকে দেখে শেখা উচিত। অর্থাৎ আমি আমার কর্মীদের প্রতি এমন আচরণ করতে পারি না যাতে কর্মীরা আমাকে অসম্মান করে, অশ্রদ্ধা করে। কিন্তু এই যে মাননীয় সংসদ সদস্য যে কাজটি করেছেন, এবং আরও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপতথ্য, ভুল তথ্য, অপপ্রচার, বিদ্বেষ ছড়ানো হয়, কিন্তু কিছু কিছু এই ধরনের সত্য বেরিয়ে আসে। এটা হয়তো মূলধারার গণমাধ্যমে আসে না। সুতরাং এজন্য আমি বলবো যে সবাইকেই আয়নায় নিজের মুখ দেখা, অন্যের সমালোচনার আগে।